সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় পড়ব। শুরুতেই তোমাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলো তো ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। ওকে, ত্রিভুজ বলে। ধন্যবাদ তোমাদের। ত্রিভুজ বাহু ভেদে তিন প্রকার, তাই না? কয় প্রকার? তিন প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে আবার তিন। কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এই সংজ্ঞাগুলো তোমরা এর আগে ক্লাস 8 পর্যন্ত পড়ে এসেছো। আজকে আমরা আরেকটু সামনে অগ্রসর হব। এবারে বলো, ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলে? চেষ্টা করে দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটার তিনটা কৌণিক বিন্দু দিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তার মানে এরূপ। লক্ষ্য করো, তিনটা কৌণিক বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি, তার মানে এই ত্রিভুজটার এটাই হলো পরিবৃত্ত। এই পরিবৃত্তটার অবশ্যই একটা কেন্দ্র রয়েছে, আর এই কেন্দ্রটি কি বলবো আমরা? ত্রিভুজের পরিকেন্দ্র। তো যেহেতু একটা বৃত্ত, একটা ত্রিভুজের পরিবৃত্ত মাত্র একটা, সুতরাং কেন্দ্র হবে একটা। তার মানে কোন ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকেই ওই ত্রিভুজের পরিকেন্দ্র। এবারে আসো, ত্রিভুজের ভর কেন্দ্র কাকে? অর্থাৎ একটা ত্রিভুজের এমন একটা বিন্দু আছে যেখানে ঝুলায় দিলে ত্রিভুজটা সমতলে ঝুলবে, অর্থাৎ পুরো ভরটা ওই কেন্দ্র লাগবে। যদি এটা একটা ত্রিভুজ হয়, তাহলে লক্ষ্য করো, এটা ত্রিভুজের একটা মধ্যমা, এটা আর একটা মধ্যমা। তাহলে দুইটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করেছে, তৃতীয় মধ্যমাটাও ঠিক ওই বিন্দুতেই ছেদ করবে। তাহলে লক্ষ্য করো, ত্রিভুজের তিনটা মধ্যমা একটা বিন্দুতে ছেদ করছে। এই ছেদ বিন্দুটাই হলো ত্রিভুজের ভর কেন্দ্র। তার মানে আমরা এভাবে বলতে পারি যে ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের ভর কেন্দ্র। আরেকটা কথা মনে রাখবে, এই ভর কেন্দ্রে ত্রিভুজের মধ্যমাগুলো কিন্তু 2:1 অর্থাৎ 2:1 এই অনুপাতে বিভক্ত হয়। এবারে বলো, ত্রিভুজের লম্ব বিন্দু কাকে? তো লম্ব বিন্দু মানে বুঝতেই পারছো, লম্ব আঁকতে হবে। ধরে নিলাম এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা যে কোনো কৌণিক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব, ঠিক আরেকটা কৌণিক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর আরেকটা লম্ব, আর তৃতীয় লম্বটাও ঠিক একই বিন্দুতে ছেদ করবে। তার মানে ত্রিভুজের যদি আমরা তিনটা কৌণিক শীর্ষ থেকে একটা করে লম্ব আঁকি বিপরীত বাহুর উপর, তাহলে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে হলুদ কালারের যে বিন্দুটা দেখতে পাচ্ছি ছেদ বিন্দু, সেটাই হলো ত্রিভুজের লম্ব বিন্দু। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজের প্রতিটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্বগুলো পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকেই বলে লম্ব বিন্দু। তবে আজ আমরা এখন প্রমাণ করব উপপাদ্য 3.10 তোমাদের বইয়ে রয়েছে। সেই উপপাদ্যটা হলো ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সময়। আবার বলছি, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমরেখা। অর্থাৎ ত্রিভুজের পরিকেন্দ্রটা, ভরকেন্দ্রটা এবং লম্ববিন্দু তিনটা এক রেখায় থাকবে। দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। এটা প্রমাণ করার পরে তোমরা পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দুর সংজ্ঞা বলতে পারবে, পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দুর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, লম্ববিন্দু বৃত্তের সংজ্ঞা ও এর কেন্দ্রের অবস্থান ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা প্রমাণ করব কিভাবে এই তিনটা বিন্দুকে এক রেখায় আনতে পারি। আচ্ছা, ধরে নিলাম এটা একটা ত্রিভুজ। ত্রিভুজটার নাম হলো এবিসি। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র পি, অর্থাৎ এই ত্রিভুজটার যে পরিবৃত্ত এঁকেছি তার কেন্দ্র হলো পি।
দুইটা লম্ব এঁকেছি, এ বিন্দু থেকে এডি, বি বিন্দু থেকে বি। এই লম্ব দুইটা পরস্পর ছেদ করেছি কিউ বিন্দু, তার মানে লম্ব বিন্দু হলো কিউ। এখন যদি আমরা পি হতে বিসি এর উপর পিএম লম্ব আঁকি, তাহলে একটা জিনিস মনে রাখবে যে বিসিটা কিন্তু এই পরিবৃত্তটার একটা অংশ, আর এই জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে কিন্তু লম্ব আঁকা। তার মানে এম বিন্দুটা হবে বিসি বাহুর মধ্য। এবার যদি আমরা পিকিউ এবং এএম যোগ করি, তাহলে পিকিউ হলো লম্ব বিন্দু এবং পরিকেন্দ্রের সংযোগ রেখা, আর এএম একটু আগেই তোমাদের বললাম এম যেহেতু মধ্যবিন্দু বিসি এর, তাহলে এএম একটা মধ্যমা। এই মধ্যমাটা পিকিউ রেখাংশকে ছেদ করেছে আর বিন্দু। আমাদের টার্গেট হলো এই আর বিন্দুটাকে যদি আমরা দেখাতে পারি, অর্থাৎ এই যে এই আর বিন্দুটা রয়েছে, যদি এই আর বিন্দুকে আমরা মধ্যমা প্রমাণ করতে পারি, অর্থাৎ ভর কেন্দ্র প্রমাণ করতে পারি, অর্থাৎ এ আর এবং আর এম এর অনুপাত যদি 2:1 দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ব বিন্দু এক রেখায় রয়েছে। তাহলে লক্ষ্য করো, প্রমাণ করতে হবে আর বিন্দুই ওই ত্রিভুজের ভর কেন্দ্র। এবার চলে আসো প্রমাণে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র পি এবং বিসি জ্যায়ের উপর যেহেতু পিএম লম্ব, সুতরাং এম বিন্দু বিসি জ্যায়ের মধ্যবিন্দু। কারণ তোমরা গণিতে পড়ে এসছো ক্লাস 8 কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যায়ের মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ রেখা টানলে ওই সংযোগ রেখাংশটা ওই জ্যায়ের উপর লম্ব। এখন আসো এম হলো তার মধ্যমা, যেহেতু এম বিসি এর মধ্যমা। এখন তোমরা বলো, এতক্ষণ যা শিখলে তার থেকে ত্রিভুজের পরিকেন্দ্র কয়টি? ধন্যবাদ, একটি। ত্রিভুজের মধ্যমা কয়টি? থ্যাংক ইউ, 3টি। ত্রিভুজের লম্ববিন্দু কয়টি? 3। লম্ববিন্দু কয়টি? 1। 3টা লম্ব, 1 বিন্দু ছেদ। এখন আসো এই ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র পাইলাম পি, লম্ববিন্দু পাইলাম কিউ। তো ত্রিভুজের লম্ববিন্দু থেকে কোন শীর্ষের দূরত্ব এর পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্ব। কথাটা মনে রাখবে, যে কোনো ত্রিভুজের লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষ, এখানে লক্ষ্য করো লম্ববিন্দু কিউ, এই কিউ বিন্দু থেকে 3টা শীর্ষ 3 দিকে রয়েছে, একটা এ, একটা বি, একটা সি। এই লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীতে যে বাহু আছে সেই বাহুর উপর যে লম্ব আঁকা হবে তার দিকে। অর্থাৎ এখানে লম্ববিন্দু হলো কিউ, পরিকেন্দ্র হলো পি। তাহলে এ থেকে কিউ, অর্থাৎ কিউ বিন্দু একটা লম্ববিন্দু, কিউ বিন্দু থেকে একটা শীর্ষ এ, কিউ থেকে এ দূরত্ব যতটা হবে পি থেকে এম তার অর্ধেক হবে। তার মানে পিএম এর দ্বিগুণ হবে এ কিউ। ঠিক লিখতে পারি আমরা এ কিউ ইকুয়াল টু পিএম। এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবে যে ত্রিভুজের লম্ববিন্দু থেকে কোন শীর্ষের দূরত্ব এর পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বের দ্বিগুণ। তার মানে এ কিউ হলো পিএম এর দ্বিগুণ। কোনভাবে আমরা বলতে পারি কিউ বি হবে পি থেকে যদি এসি এর উপর লম্ব আঁকি তার দ্বিগুণ। কোনভাবে আমরা বলতে পারি যে কিউ থেকে সি এই দূরত্বটা হবে পি থেকে এবি এর উপর লম্ব আঁকলে যে দূরত্ব হবে তার দ্বিগুণ। এখন চলে আসো তোমাদের জন্য ছোট ছোট দুটো কাজ। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, তার পরিকেন্দ্র দেওয়া আছে পি, লম্ববিন্দু দেওয়া আছে কিউ, এম এখানে মধ্যমা, আবার পিএফ এসি এর উপর লম্ব আঁকা আছে, বি আবার এসি এর উপর লম্ব। এর থেকে তোমরা দেখো এসি এর দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয় তাহলে এএফ এর দৈর্ঘ্য কত? লক্ষ্য করো, এ থেকে সি এসি এর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। যেহেতু পরিকেন্দ্র পি, থ্যাংক ইউ,
4.5 অর্থাৎ 4.5 সেন্টিমিটার হবে, কারণ পি বিন্দু থেকে এসি এর উপর লম্ব টানা হয়েছে পিএফ, তাহলে এফ বিন্দু হলো এসি এর মধ্যবিন্দু, তাহলে আমার কাছে চেয়েছে এএফ, তাহলে এএফ হলো এসি এর অর্ধেক। ঠিক আছে, হ্যাঁ দ্বিতীয়টা করো। ঠিক একই রকম করে পিএফ এর দৈর্ঘ্য দেওয়া আছে 4.2, তাহলে বিকিউ এর দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ একটু আগে যে সূত্রটা তোমরা করেছো, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে অবশ্যই পিএফ এর দ্বিগুণ হবে বিকিউ, তার মানে 8.4 সেন্টিমিটার। ধন্যবাদ। এবার আমরা সামনে আরেকটু অগ্রসর হই। এখন এখানে লক্ষ্য করো চিত্রটাতে এ কিউ আরেকটা ত্রিভুজ, এমপি আর আরেকটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা দেখি, ত্রিভুজটা দেখো বাইরে আবার দেখানো হয়েছে, এই যে ত্রিভুজটার কথাই বলছি। এখানে লক্ষ্য করো এ কিউ আর কোণ, এমপি আর কোণ পরস্পর সমান। কেন সমান? কারণ এরা একান্তর কোণ। এখন একান্তর হলো কিভাবে? এডিও লম্ব, পিএমও লম্ব, যেহেতু তারা একই বাহুর উপর লম্ব, তারা অবশ্যই সমান করবে। তাহলে সমান্তরাল রেখাকে আরেকটা রেখা যদি ছেদ করে, তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান। এবারে আসো কিউ এ আর, এই কোণটা এবং পিএম আর এই কোণটা সমান, কারণ এরাও একান্তর। এরপরে আসো এ আর কিউ এবং এম আর কিউ, তোমরা জানো এরা বিপরীত কোণ, আর বিপরীত কোণ হিসেবে এরা পরস্পর সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? একটা ত্রিভুজের অর্থাৎ এ কিউ আর ত্রিভুজের তিনটা কোণ, এমপি আর ত্রিভুজের তিনটা কোণ পরস্পর সমান। তাহলে ত্রিভুজ এ কিউ আর এবং ত্রিভুজ এমপি আর সদৃশ কোণ, অর্থাৎ যদি একটা ত্রিভুজের তিন কোণ আরেকটা ত্রিভুজের তিন কোণের সমান হয়, তাহলে এই ত্রিভুজ দুইটাকে আমরা কি বলবো? সদৃশ কোণী বা শুধু সদৃশ বলা হয়। এখন আসো এই ত্রিভুজ এ কিউ আর এবং এমপি আর যেহেতু সদৃশ কোণী, এই সদৃশ কোণী ত্রিভুজের সদৃশ বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ যে বাহুগুলো দেখতে একই রকম, মানে সমান কোণের বিপরীত বাহুগুলো কিন্তু একই রকম। এই সদৃশ বাহুগুলোর ভাগফল পরস্পর সমান, দ্যাট ইজ অনুপাত পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি এ কিউ ভাগ পিএম ইকুয়াল এ আর ভাগ আর এম, কারণ এ কিউ যেই কোণের বিপরীত বাহু, পিএম ঠিক তার সমান কোণের বিপরীত, একই রকম করে লক্ষ্য করো এ আর এবং আর এম এদের অনুপাত পরস্পর সমান। আমরা এ কিউ কে 2pm লিখতে পারি, এটা শুরুতেই লিখে রাখছিলাম, খেয়াল আছে? এ কিউ ইকুয়াল 2pm, যেহেতু এ কিউ ইকুয়াল 2pm আমরা লিখে রাখছিলাম, তাহলে এ কিউ জায়গায় আমরা 2pm বসাই দিলাম। তাহলে লক্ষ্য করো pm এবং pm দুটো যদি উঠে যায়, তাহলে আমার থাকবে এ আর অনুপাত আর এম ইকুয়াল 2 অনুপাত 1। লক্ষ্য করো, তার মানে আমরা বলে দিতে পারি যে ত্রিভুজের মধ্যমাগুলো তাদের ভরকেন্দ্রে যেহেতু 2:1 অনুপাতে বিভক্ত হবে, সেই হিসাবে এ এম মধ্যমাটা আর বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, সেহেতু আর বিন্দুই হবে এই ত্রিভুজের ভরকেন্দ্র। তো আমরা দেখেছিলাম যে এ এম এবং পি কিউ পরস্পর আর বিন্দুতে ছেদ করে, তার মানে পি কিউ আর এই তিনটা বিন্দু এক রেখায় অবস্থিত, অর্থাৎ পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু সমান। আমরা সহজেই এটা এইভাবে প্রমাণ করতে পারি। এখন আসো তোমাদের জন্য দলীয় কাজ, তোমরা দল অনুসারে কাজ করো, যে দল তোমাদের আগে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখানে বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার এবং একিউ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। কোন পদ্ধতি? ট্রাই করো। বিসি বিসি বাহু যদি 24 হয়, ঠিক আছে, তাহলে পিএম কতটুকু হবে? বিএম কতটুকু হবে? তার মধ্যে 12। ঠিক আছে, এ কিউ, তাহলে এ কিউ কি হবে? পিএম এর দ্বিগুণ, তাহলে পিএম কতটা হবে? এ কিউ এর অর্ধেক, তাহলে এ কিউ এর অর্ধেক কত? 5। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার যদি তোমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো পিএমসি অথবা পিএমবি দিয়ে, তাহলে বিএম তো পাইলে 12,
আর পিএম পাইলে 5, 12 স্কয়ার আর 5 স্কয়ার কত হইল 169। তাহলে 169 এর বর্গমূল কত হবে 13। এই তো সুন্দর, বৃত্তটির ব্যাসার্ধ হবে 13 সেন্টিমিটার। এবারে আমরা এই উপপাদ্যের সাহায্যে নববিন্দু বৃত্তের সংজ্ঞা বলব। নববিন্দু মানে 9টা বিন্দু মিলে যে বৃত্ত গঠিত তাকেই আমরা বলবো নববিন্দু বৃত্ত। ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু ত্রয়, লক্ষ্য করো এখানে ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু হয়েছে এর চিহ্ন দিয়ে দেখা দেওয়া হয়েছে, এবং লম্বতরয়ের পাদবিন্দু অর্থাৎ শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্বগুলো যে বিন্দুতে পতিত হয়েছে ওই বিন্দুটাকে বলা হচ্ছে পাদবিন্দু। তার মানে এখানে এই লম্বটা পতিত হয়েছে এখানে, এটা তার পাদবিন্দু, এই লম্বটা পতিত হয়েছে এখানে, এটা তার পাদবিন্দু, এই লম্বটা পতিত হয়েছে এখানে, এটা তার পাদবিন্দু। এই তিনটা, সেই সাথে লম্ববিন্দু ও শীর্ষত্রয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু ত্রয়। এই লম্ববিন্দু হলো মাঝেরটা, এই লম্ববিন্দু থেকে এই শীর্ষের মধ্যবিন্দু এটা, এই লম্ববিন্দু থেকে এই শীর্ষের মধ্যবিন্দু এটা, এই লম্ব থেকে এই শীর্ষের মধ্যবিন্দু এটা। তাহলে 3 বাহুর মধ্যবিন্দু 3টা বিন্দু, লম্বত্রয়ের পদবিন্দু 3টা বিন্দু, আর লম্ববিন্দু থেকে শীর্ষত্রয়ের মধ্যবিন্দু 3টা, 3 3 9টা বিন্দু। এই 9 বিন্দু মিলে যদি আমরা বৃত্ত আঁকি এরকম একটা বৃত্ত পাবো। কয়টা বিন্দু হলো 9টা। এই যে 9টা বিন্দুর সমন্বয়ে যে বৃত্ত গঠিত হলো এটাকে বলবো আমরা নববিন্দু বৃত্ত। এখন আসো এটা আঁকবো কিভাবে, যদি আমাদের আঁকতে বলা হয় তাহলে কিভাবে আঁকবো? প্রথমে আমরা ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করব। পরিকেন্দ্র নির্ণয় করে আমরা যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করব সেটাই। এরপর আমরা লম্ব বিন্দু নির্ণয় করব, অর্থাৎ শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর 3টা লম্ব, 2টা লম্ব আঁকলে হবে। এখন আমরা এই লম্ব বিন্দু এবং পরিকেন্দ্র যোগ করে দেওয়ার পরে এই লম্ব বিন্দু পরিকেন্দ্র যে রেখাংশটা পাইলাম ঠিক তার মধ্যবিন্দু নির্ণয়। এই মধ্যবিন্দু নির্ণয় করার পরে এই মধ্যবিন্দু থেকে হয় আমরা লম্ব বিন্দুগুলো যেখানে পতিত হয়েছে অর্থাৎ লম্বত্রয়ের পাদবিন্দু ওই বিন্দু পর্যন্ত নিব, অথবা 3টা বাহুর মধ্যবিন্দু যে যে বিন্দুতে আছে সেই বিন্দু, অর্থাৎ এই যে এই পরিকেন্দ্র এবং লম্ববিন্দুর সংযোজক রেখাংশের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে যে কোনো বাহুর মধ্যবিন্দু এই পর্যন্ত হতে পারে, এখান থেকে এই পর্যন্ত হতে পারে, এখান থেকে এই পর্যন্ত হতে পারে, এইটুকু ব্যাসার্ধ নিলেই আমরা যদি একটা বৃত্ত এঁকে দিই তাহলে আঁকা হয়ে গেল আমাদের পরিবৃত্ত। এই কাজটাই তোমাদের জন্য। তাহলে তোমরা বাড়িতে একটি নববিন্দু বৃত্ত অঙ্কন করবে এবং অঙ্কনের বিবরণ লিখে নিয়ে আসবে, এটাই তোমাদের কাজ। কাজটুকু লিখে নাও। ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবার দেখা হবে উচ্চতর গণিতের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।